কেমন আছো সবাই? দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের ক্লাসের ধারাবাহিকতা অনুসারে ইংলিশ দ্বিতীয় পত্র আমরা চলতেছে আমাদের। আমাদের ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমরা যারা আমাদের ক্লাস করতেছো, যাদের গ্যাপ আছে আমাদের ক্লাসের, মানে এর আগের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে এই ব্যাচের, এই আগের ক্লাসগুলো সব আমাদের প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিও। এইগুলো যদি তুমি সিরিয়ালি দেখে আসো তাহলে তোমার ইংলিশ গ্রামারের দুর্বলতাটা কেটে যাবে। আমরা খুবই শর্ট, মানে খুবই অল্প অল্প করে পড়াই, মানে খুবই অল্প তোমাদেরকে পড়া দিয়ে থাকি, কিন্তু মানে খুব ছোট ছোট ভিডিও হবে এখন থেকে। অল্প ভিডিওতে আমরা কিভাবে তোমাদেরকে সম্পূর্ণ প্যাকেজ গুছিয়ে দিতে পারি সেই চিন্তা করব। কারণ অনেক সময় যেটা ক্লাস করার মুড আসলে সবার সবসময় থাকে না। তো আমাদের যেটা ক্লাস হবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এগুলো নোট করে নিও। নোট করে নিলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে, ঠিক আছে? এবং সাথে সাথে আমাদের ফেসবুক গ্রুপটাতে আপলোড দিয়ে দিবা যে তুমি নোট করছো, এটা আমাকে দেখানোর জন্য। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। আমাদের আজকের টপিক সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল টু, মানে এক কথায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন আমরা আজকে শিখবো। আমাদের পরীক্ষায় এটা থেকে দুইটা তিনটা পর্যন্ত কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? মানে 2-3 মার্কের জন্য যেহেতু পড়তে হবে সেহেতু বেশি অত পড়ে সময় নষ্ট আমাদের করব না। যেটুকু না পড়লেই নয় ততটুকু আমরা পড়ে নেব, ঠিক আছে? আমাদের ক্লাস মোট দুইটা হবে। আজকের ক্লাসটা হচ্ছে তোমার থিওরি ক্লাস, এবং নেক্সট ক্লাসটা হবে সেটা আমাদের গতদিন যেরকম মানে একটা ক্লাসে খাতা কলমে বুঝাইছিলাম, এরকম খাতা কলমে বোঝানো হবে। সেটা হলো তোমাদের প্র্যাকটিস ক্লাস হবে, ঠিক আছে? আজকে আমরা থিওরি গুলো সবাই কমপ্লিট করে নেব। মোটামুটি সব রুল আমরা দেখব, অল্প করে দেখব। তবে এর বাইরে যদি আমরা কোনো ব্যতিক্রম ধর্মী অন্য কোনো রুল চলে আসে সেগুলোকে আমরা রেখে দেব এবং সেটাকে আমরা নেক্সট প্র্যাকটিস ক্লাসের ভিতরে ইনক্লুড করে দেবো। ওকে, চলো শুরু করি। দেখো, প্রথমে আমাদের এইটাকে জানতে হবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা আসলে কি। গঠন অনুসারে ইংরেজি ভাষায় সেন্টেন্সটা হলো 3 প্রকার। আমরা যে অ্যাসেরটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ যেগুলো আমরা দেখি ওইগুলা কিন্তু হচ্ছে অর্থ অনুসারে, বাট এইটা হচ্ছে আমাদের গঠন অনুসারে, ঠিক আছে? এটা আমাদের কি অনুসারে? গঠন অনুসারে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল, সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই হলো আমাদের তিনটা বাক্য। দেখো, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। সরল বাক্য মানে কি বোঝায়? দেখো, যে জিনিসটা সরল, যে জিনিসটা কি সরল জিনিস, আমরা সরল মানে কি বুঝি? যে জিনিসটা একদম নর্মাল একটা জিনিস, সরল সোজা মানুষ, যার ভিতরে কোনো বেকা জোকা নেই, ঠিক আছে? সে তুমি যা বুঝাইবা সে তাই বোঝে, একটু হাবাগোবা টাইপের, হ্যাঁ? আবার দেখো, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য, এখানে দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে। অ্যান্ড, ট্যান্ড বা এই ধরনের কোনো কিছু দিয়ে দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে। এই পাশে একটা বাক্য, এই পাশে একটা বাক্য, মাঝখানে আমাদের কি যোগ করা হয়েছে, মাঝখানে অ্যান্ড দিয়ে এখানে যোগ করে দেওয়া হয়েছে, এরকম টাইপের কিছু। আর কমপ্লেক্স বাক্য হলো জটিল বাক্য, হ্যাঁ? মেয়েরা আবার রাগ করো না, কমপ্লেক্স বাক্য হিসেবে মেয়েদের উদাহরণটা দেওয়া যায়, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণটা মেয়েদের উদাহরণ দেওয়া যায়, কেন বলতেছি, মানে সহজ জিনিসটা জটিল করতে মেয়েরা উস্তাদ, হ্যাঁ? সেজন্য আমি কমপ্লেক্স সেন্টেন্স বলি মেয়েদেরকে। রাগ করো না আবার, হ্যাঁ? এটা সত্যি কথা, কিন্তু মানতে হবে। আচ্ছা, তারপরে সিম্পল সেন্টেন্সটা দেখো, সংজ্ঞা দেখো, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব মানে কি, বা সমাপিকা ক্রিয়া মানে কি, এটা আমি আগেও বলেছি। সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা টেন্স অনুসারে পরিবর্তন হয়। যেমন ইট, এট, ইটেন, ইটের পরে আইএনজি যোগ করা যায়, ইটিং হয়। এরকম যে ভার্বটা মেইনলি তোমার টেন্স পরিবর্তন হচ্ছে যে ভার্বটাতে, সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। আর যে ভার্বে যে টেন্স পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে তোমার কি, নন ফাইনাইট ভার্ব। তাহলে যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এছাড়া সিম্পল সেন্টেন্স কি কি দেখলে আমরা বুঝতে পারবো? স্পাইট অফ, বিকজ অফ, বিং, এই ধরনের বাক্য দ্বারা শুরু হইলে মনে করবো সেটা কি, সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব এবং সিম্পল সেন্টেন্স। ওকে, দেখো, কম্পাউন্ড সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ একটু আমরা পরে দেখতেছি। প্রিন্সিপাল ক্লজ থাকে এবং ক্লজ গুলা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি আছে এগুলাকে আমরা একটা সহজ উদাহরণ দিয়ে, মানে একটা ছন্দ দিয়ে মনে রাখবো। সেটা হচ্ছে, দেখো, এফ এ এন
বি ও ওয়াই এস, ফ্যান বয়েজ। ঠিক আছে, ফ্যান বয়েজ দিয়ে আমরা কি করবো ওটা মনে রাখবো। দেখো ফ্যান বয়েজের এফ থেকে ফর, এ থেকে অ্যান্ড, তারপরে এন, এন থেকে নর, বি থেকে বাট, ও থেকে ওয়ার, ওয়াই থেকে ইয়েট, এস থেকে সো। এই জিনিসগুলো নাম দেওয়া আছে, দেখো এটাকে আমরা ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে পারি, ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, ফ্যান বয়েজ। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ফ্যান বয়েজ। ওকে, এদেরকে আমরা কি বলি? কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো ফ্যান বয়েজ। আচ্ছা, তাহলে যে ধরনের সেন্টেন্স করে মাঝখানে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত করা হবে, তাহলে আমরা এই যে ছয়টা, এই সাতটাকে দেখলে ভাববো ওই সেন্টেন্সটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের যখন চেঞ্জ করবো, পরীক্ষা যখন আসবে, তখন প্রশ্নে আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, পাশে তোমার সিম্পল অথবা কমপ্লেক্স বা কম্পাউন্ড লেখা থাকবে, মানে যেটা লেখা থাকবে আমাদের সেটাই ট্রান্সফার করতে হবে, বাট ওই সেন্টেন্সটা কিসে আছে এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। তো বোঝার জন্য আমরা কি কি দেখবো? প্রথমে দেখবো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা, ওকে, আর এখানে কি থাকবে? ফ্যান ভয়েস থাকবে। ফ্যান ভয়েসে যে কোনো একটা থাকলে ভেবে নেবো কি এটা একটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লিট। এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ নিয়ে কথা আছে, এটা একটু পরে দেখি আমরা। আচ্ছা দেখো, কমপ্লেক্স সেন্টেন্স যেটা, আচ্ছা আমরা তার আগে একটু ক্লজের ব্যাপারটা একটুখানি সলভ করে আসি। ক্লজ, প্রিন্সিপাল ক্লজটা ওখানে লেখা আছে যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি? প্রিন্সিপাল ক্লজের অর্থ প্রকাশ করার জন্য কোন কোনো ক্লজের কি নির্ভরশীল থাকে না, কোন ক্লজের পর নির্ভরশীল থাকে না, অর্থাৎ মূল সেন্টেন্সটি থেকে আলাদা করে লিখলেও এর এই স্বাধীন বাক্য হিসেবে তথ্য প্রকাশ করে। দেখো তোমাকে আমি যদি একটা সেন্টেন্স দেখাই, আই স এ ম্যান, আমি একটি মানুষ দেখেছিলাম, হু ওয়াজ ওয়াইজ, যিনি জ্ঞানী ছিলেন। আর এই একটা সেন্টেন্স, কিন্তু এখানে কিন্তু দুইটা clause আছে। আই স এ ম্যান এই পর্যন্ত একটা ক্লজ, আবার হু ওয়াজ ওয়াইজ এখানে একটা আলাদা ক্লজ। এইখানে দেখো, হু ওয়াজ ওয়াইজ, যিনি ছিলেন কি, যিনি ছিলেন জ্ঞানী, এই বাক্যটা যদি আমি দেখি, জাস্ট এই ক্লজটা হু ওয়াজ ওয়াইজ, এই যে হু ওয়াজ ওয়াইজটা যদি আমরা দেখি, তাহলে দেখো হু ওয়াজ ওয়াইজ যদি আমি ডিরেক্ট বলি একটা হু ওয়াজ ওয়াইজ, তিনি ছিলেন জ্ঞানী, এটা কিন্তু অর্থ প্রকাশ করে না। বাট আমি যদি জাস্ট এইটা বলি যে আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছিলাম, তো আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখতেই পারি, এটা কিন্তু একটা আলাদা অর্থ প্রকাশ করতেছে। তাহলে একটা বাক্য থেকে যদি আমি একটা ক্লজকে আলাদা করি, এবং আলাদা করার পরেও ক্লজটি একটা সুন্দর অর্থ দেয়, ক্লজটি কি একটা সুন্দর অর্থ দেয় এখানে দিচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। ওকে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এরপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারে না। হু ওয়াজ ওয়াইজ যে কথাটা লেখা আছে এইটা, এটা আমাদের এখানে লাগতেছে না, তো একটু জেনে রাখো ক্লজের ব্যাপারটা, তাহলে ক্লিয়ার। আরটা আছে কোঅর্ডিনেট ক্লজ, যখন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এক্ষেত্রে ক্লজ দুটি স্বাধীন থাকে, যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, মানে এ পাশেও একটা কি বলতো, এই পাশেও একটা প্রিন্সিপাল ক্লজ, এই পাশেও একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে একটা কি কোঅর্ডিনেটিং এর ফ্যান বয়েজের বি চলে আসছে, বাট চলে আসছে, এরকম যদি ক্ষেত্রে হয় সেটা বলি আমরা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের ক্লজের কামকাজ শেষ, এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। এখন দেখো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাই একটু, আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা কম্পাউন্ড আর একটু বলে আসি। যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ মানে এমন ক্লজ যে ক্লজটা আমরা আলাদা করে লিখলেও অর্থ, একটা ভালো অর্থ দিবে। ওকে, মনে থাকে যেন। দেখো বা সিম্পল, কমপ্লেক্স দেখি আমরা, কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্স এ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশনস থ্রো, দো, অলদো, till, until, before, which, what, when, who, whom, after, unless, since, if, as, because, that, এগুলো একদম টানা মুখস্থ করার দরকার নেই, বাট জেনে রাখবা, দেখে রাখবা চেনার জন্য। ঠিক আছে, এগুলো এরকম ফ্যান বয়েজ জাতীয় কোনো একটা ছন্দযন্ত্র আসলে এখনো পর্যন্ত নাই, বানাইলে বানানো যাইতো, বাট তোমরা চেষ্টা করো একটু, হ্যাঁ, বানালে বানানো যায়, অনেক কিছু করা যায়, কিন্তু ভাবার দরকার, সময়ের প্রয়োজন। তো যাই হোক, সিম্পল কমপ্লেক্স কোনটা, এটা এরকম টানা মুখস্থ করার প্রয়োজন হয় না, তো একটু দেখে রাখবা জাস্ট কোনগুলো হয় আর কি। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মাঝখানে যদি ডবল এস করছেন জাতীয় কোনো কিছু থাকে, এটা তুমি মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে কি বলতেছে, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, কি থাকবে? একটি মাত্র, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ,
ওখানে কিন্তু কম্পাউন্ডে আমাদের 2 বা ততোধিক ছিল, 2টা থাকবে, তার থেকে বেশিও থাকতে পারে। বাট এখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে একটা, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি বলছি আমরা, যেটা আমাদের আলাদা করলে আর অর্থ দিতে পারে না, পঙ্গু ক্লজ, ঠিক আছে, এটা হলো পঙ্গু ক্লজ। আচ্ছা, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ দুটি, মানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে সেটা আমাদের এরকম কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা যুক্ত করা হয়, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের চেঞ্জ করার আগে আগে কিন্তু আমাদের চিনতে হবে যে কোনটা আসলে কি। তোমাকে বলা হলো রনিকে রনিকে তার বাড়ি দিকে দিয়ে আসো। এক জায়গায় মনে করো 10 জন মানুষ আছে, তোমাকে পাঠাই দেওয়া হলো রনিকে তার বাড়িতে রেখে আসো। মনে করো তুমি হচ্ছে কোথাও গিয়েছো এবং সেখানে তোমাকে বলা হলো যে রনি নামে একটা বাচ্চা আছে, স্কুলে আছে, তাকে তুমি স্কুল থেকে নিয়ে বাসায় দিয়ে আসো। এখন তুমি রনিকেই চেনো না, তাহলে দেখা যাচ্ছে লোকের একটা বাচ্চা নিয়ে তুমি বাসায় দিয়ে রেখে আসছো, তখন কি হবে, ঝামেলা বেঁধে যাবে। তাহলে আগে আমাদের কি রনিকে চিনতে হবে, তারপরে তার বাসায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে আগে আমাদের কিন্তু চিনতে হবে, না চিনলে কিছুই হবে না। ওকে, এরপর দেখি, এটা আমাদের শেষ। এখন ক্লজ এর ফ্রেজের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ক্লজে ভার্ব থাকে, ক্লজের ভিতরে একটা ভার্ব থাকে, বাট ফ্রেজের ভিতরে কোনো ভার্ব থাকে না। হ্যাঁ, এখানে আমরা অনেকেই ক্লজ আর ফ্রেজের ভিতরে একটু গুলাই ফেলি যে ক্লজটা কি ফ্রেজটা কি। তাহলে এটা একটু দেখে নিও তারা, যে আমাদের ক্লজের ভিতরে একটা ভার্ব পাওয়া যাবে, কারণ এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স সেটা, কিন্তু ফ্রেজের ভিতরে কিন্তু সেই ভার্বটা থাকে না। ফ্রেজে পার্টিসিপল, জার্ন্ড, ইনফিনিটি ইত্যাদি থাকলেও কোনো ভার্ব থাকবে না, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। সিম্পল সেন্টেন্স সাধারণত একটি ক্লজ এবং একটি ফ্রেজ থাকে। তো যাই হোক, তাহলে ক্লজ আর ফ্রেজ যখন একটু গোলাই, তাই একটু ক্লিয়ার করে দিলাম এটা। ওকে, এরপরে আচ্ছা, এখানে যেটা তোমাদের জন্য আমি বলতেছি, একটু গোলা গোলা আসছে হয়তো, এগুলো প্লিজ একটু লিখে নিবা, ঠিক আছে, নোট করবো। এখানে মার্কার বলতে এখানে আমাদের একটা রুলস আসে, ঠিক আছে, মার্কার লেখা যেগুলো এগুলো হলো রুলস। দেখো, রুলস গুলো আমরা সব একসাথে কমপ্লিট করার চেষ্টা করবো। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একই সাথে মুখস্থ করে ফেলবো একদম। হ্যাঁ, একটার সাথে একটার সাথে একটা এরকম ঝামেলা করবো না, একবারে করব। দেখো, প্রথমে আমাদের টু টু যে রুলটা আছে, টু 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 এর রুল, টু টু রুলটা খুবই সহজ, অতিরিক্ত সহজ, একদম সহজ। ওকে, দেখো, সিম্পলের ক্ষেত্রে টু টু থাকবে, টু টু থাকবে কোথায়, সিম্পলের ক্ষেত্রে টু টু, কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড সো, অ্যান্ড সো। একটা জিনিস খেয়াল করছো, টু ডট 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 টু, কিন্তু বাট টু আর টু এর মাঝখানে কিছু কিছু থাকবে, কিন্তু কিন্তু যখন কমপ্লেক্সে যাচ্ছ তখন কিন্তু তাই হচ্ছে, সো ডট 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 দ্যাট, সো এবং ড্যাটের মাঝখানে কিছু থাকবে। বাট যখন আমি কম্পাউন্ডে যাচ্ছি, অ্যান্ড আর সো এর ভিতরে মাঝখানে কিন্তু কোনো ডট ডট নাই, তারপরে অ্যান্ড আর সো কিন্তু পাশাপাশি বসবে। তাহলে যখন আমরা সিম্পল সেন্টেন্সে দেখবো টু টু আছে এবং সেটাকে আমাদের কম্পাউন্ডে নিয়ে যেতে বলছে, সেখানে আমরা অ্যান্ড সো লিখবো, কমপ্লেক্সে নিয়ে যেতে বললে সো দ্যাট লিখবো। এই তিনটার ভিতরেই আমাদের পরিবর্তন হবে। এখন দেখো, দ্য লোড ইজ টু হেভি ফর দ্য টু ক্যারি, ফর মি টু ক্যারি, তার মানে কি, দ্য লোড মানে এই যে মানে বহনটা, ইজ টু হেভি, এটা খুবই ভারী, ফর মি টু ক্যারি, আমার বহন করার জন্য, মানে জিনিস আমার যে লোডটা দেওয়া হয়েছে, যে বস্তুটা লোড দেওয়া হয়েছে সেটা আমার জন্য বহন করা খুবই ভারী বা খুবই কঠিন। ওকে, তাহলে দেখো আমাদের চেঞ্জটা কোথায় যাচ্ছে, দ্য লোড ইজ, দ্য লোড ইজ সেম থাকতেছে, টু আছে, সো, টু এর জায়গায় কি হয়েছে, সো হয়েছে নর্মালি। আবার টু এর জায়গায় কি হবে বলতো, তাহলে দ্যাট হবে, মাঝখানে হেভি ফর মি, হ্যাভি দ্যাট, এইখানে হেভি ফর মি দ্যাট লিখতে পারো, ব্যাপার না। তাহলে সো হ্যাভি দ্যাট, সো আর দ্যাট এর যে মাঝখানে যে জায়গাটা, সেখানে কি হবে বলতো, অ্যাডজেক্টিভ বসবে, সো এবং দ্যাট এর মাঝখানে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। এইবার আমাদের একটু খেলা করতে হবে, একটু খেলা বেঁধে যাবে। দ্যাট এর পরে যে আমাদের একটা নতুন সেন্টেন্স লিখতে হবে, সেটা হলো ক্যান বা কুড যুক্ত সেন্টেন্স, ক্যান অথবা কুড যুক্ত সেন্টেন্স লিখতে হবে একটা। ওকে, তাহলে দেখো, আই ক্যানট ক্যারি ইট, ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে, আই, এবং এই আইটা কোথা থেকে আসবে, আমাদের এখানে যে টুর আগে যে সাবজেক্টটা থাকবে, টুর আগে যে অবজেক্ট ফর্মটা থাকবে, সেই অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট করে নিতে হবে একটা আই। আবার আমাদের ক্যান লিখতে পারি অথবা কুড লিখতে পারি। ওকে, তাহলে ক্যান হবে কখন আর কুড হবে কখন,
সো এর আগে যে আমাদের ভার্বটা আছে, এই সো এর আগের ভার্বটার দিকে খেয়াল করব। এটা যদি প্রেজেন্টে হয় তাহলে এখানে ক্যান, এটা যদি পাস্টে হয় এটা এখানে কুড হবে। ওকে, তাহলে দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট। ক্লিয়ার? এবার দেখো, এবার নটটা কিন্তু অলওয়েজ লিখতে হবে, নটটা কিন্তু লেখাই লাগে। ওকে, নট লিখতে হবে, কারণ তুমি পারতেছো না এটা। ঠিক আছে, পারতেছো না মানে কি নট লিখতে হবে। এরপরে যখন আমরা কম্পাউন্ডে যাচ্ছি তখন দেখো, দ্য লোড ইজ ভেরি হেভি অ্যান্ড সো আই ক্যানট ক্যারি ইট। এখানে কিন্তু চেঞ্জটা কোথায় হয়েছে বলতো? দ্য লোড ইজ ভেরি হেভি, দ্য লোড ইজ ভেরি, সো এর জায়গায় কি লিখছি আমরা? ভেরি লিখছি। লিখে ভেরি হেভি অ্যান্ড সো, ভেরিটা না লিখলে প্রবলেম হয় না। অ্যান্ড সো লিখতে হবে কোথায়? দ্যাট এর জায়গাটায় অ্যান্ড সো লিখতে হবে, এবং এই কমপ্লেক্সে যা ছিল হুবাহু তাই বসে যাবে, হুবাহু তাই বসে যাবে। আই হোপ তোমরা বুঝে ফেলেছো। এবং নিচে যে উদাহরণটা আছে ওটা তোমরা একটুখানি নিজেরা প্র্যাকটিস করবার জন্য একটা ঢেকে ঢেকে আর একটা তুমি করতে পারো কিনা, করার পরে অ্যান্সারটা মিলিয়ে নিও। ওকে, এরপরে যেটা দেখো সেটা হচ্ছে টু, সো দ্যাট অ্যান্ড সো, অনেকটা একই রকম কিন্তু। হ্যাঁ, এখানে টু ছিল, এখানে টু আসছে শুধু, টু প্লাস ভার্ব, তারপরে সো দ্যাট মাস একসাথে ছিল না, আলাদা ছিল, এবার এটা ছোট একটা একসাথে হবে, অ্যান্ড সো আলাদা একসাথে ছিল, একসাথেই আছে। ওকে, মহসিন ডোনেটেড মানি মহসিন ডোনেটেড মানি টু সাপোর্ট দ্য হেল্পলেস পিপল। মহসিন কি টাকাগুলো দান করেছিল টু সাপোর্ট, মানে সাহায্য করতে, দ্য হেল্পলেস পিপল, সাহায্যের মানুষদের জন্য। ওকে, এইখানে যে টু আছে, টু প্লাস ভার্ব, এই টু প্লাস ভার্বের জায়গায় আমরা কি লিখবো? মহসিন ডোনেটেড মানি সো দ্যাট, টু এর জায়গায় কি লিখছি বলতো? সো দ্যাট লিখছি। এবার এই সাপোর্টের জায়গাটা আমরা একটা কি করব, নতুন করে একটা সাবজেক্ট তৈরি করব, সেটা হচ্ছে হি কুড সাপোর্ট দ্য হেল্পলেস পিপল। হি কুড সাপোর্ট দ্য হেল্পলেস পিপল। ওকে, হি কুড সাপোর্ট দ্য হেল্পলেস পিপল। তাহলে আমরা হিটা কোথা থেকে পাচ্ছি? প্রথমে যে সাবজেক্ট ছিল তার প্রোনাউন লিখবো, তারপরে ক্যান অথবা কুড নিয়ে আসবো। ক্যান অথবা কুড কোনটা নিয়ে আসবো? টেন্স অনুযায়ী আগের মতো ক্যান অথবা কুড নিয়ে আসবো। তারপরে আমাদের টু এর পরে যে ভার্বটা ছিল সেই ভার্বটাকে এখানে আমরা ইউজ করব। সেই ভার্বটাকে কি এখানে লিখবো, লেখার পরে দ্য হেল্পলেস পিপল যা আছে তাই লিখে দেবো। ক্লিয়ার? এখানে যে দেখো এটা আরো ইজি হয়ে যাচ্ছে। Mohsin wanted to support the helpless people and so he donated money. Okay, Mohsin wanted to support the helpless people and so he donated money. জাস্ট একটু উল্টাইছে, আমরা না উল্টায় আরো লিখতে পারতাম কিন্তু। হ্যাঁ, যে Mohsin donated money and so he he could support the helpless people. He could support the helpless people. ওকে, এটাও কিন্তু আমরা লিখতে পারতাম। ওকে, এরপরে যে রুলটা আছে সেটা হচ্ছে বিকজ অফ the rule, because of an account of, owing to, due to, for present participle। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের খুব বেশি পড়ে না, বাট জেনে রাখো বিকজ অফ থাকবে। এই অ্যান অ্যাকাউন্ট অফটা তোমাদের এখানে থাকবে না, তোমাদের জাস্ট বিকজ অফটা জানো। বিকজ অফ যখন থাকবে, বিকজ অফ থাকলে অ্যাজ দিয়ে করবা, অ্যাজ দিয়ে। ঠিক আছে, অ্যাজ, বিকজ অফ হিজ প্রপার্টি, তার সম্পত্তির কারণে, সরি দারিদ্রতার কারণে, এটা প্রপার্টি বলছিলাম আমি, পোভার্টি। বিকজ অফ হিজ পোভার্টি, তার দারিদ্রতার কারণে, হি কুড নট বাই নিউ শার্ট, সে নতুন জামা কিনতে পারে না। তাহলে বিকজ অফ এর জায়গায় আমরা কি লিখবো? জাস্ট অ্যাজ লিখবো, হি ওয়াজ পোর। ঠিক আছে, এই পোভার্টির অ্যাডজেক্টিভটাকে আমরা কি লিখবো? মানে পোভার্টি নাউন, নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ আকারে নিয়ে আসবো। তাহলে হি ওয়াজ পোর, তারপরে তারপরে যা আছে সেটা আমরা ডিরেক্ট লিখে দেবো, কমার পরে যা আছে সেটা আমরা ডিরেক্ট লিখে দেবো। বিকজ অফ হিজ পভার্টির জায়গায় কি লিখতেছি? অ্যাজ হি ওয়াজ পোর, অ্যাজ হি ওয়াজ পোর। এটা তুমি কিন্তু প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। ওকে, এরপরে দেখো হি ওয়াজ পোর, এখান থেকে অ্যাজটা উঠাই দাও, দিয়ে হি ওয়াজ পোর, কমার জায়গায় কি লিখবা? অ্যান্ড সো, তারপরে আর যা আছে তাই, তারপরে আর যা আছে তাই। ঠিক আছে, বাকিগুলো তুমি প্র্যাকটিস করো। দেখো এখানে তোমাদের নিজে কিছু প্র্যাকটিস আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই করবা। নিচের প্র্যাকটিস গুলা অবশ্যই করবা এগুলা। এটা কিন্তু এইচডব্লিউ। ওকে, এরপরে ফ্রেজ অফ টাইমে দেখো, টাইম ফ্রেজ থাকে, যদি টাইম ফ্রেজ কোথাও যদি টাইম ফ্রেজ পাও তুমি, টাইম ফ্রেজ মানে কি বোঝায়? যে কোন একটা সময় উল্লেখ করে দেওয়া,
বয়স উল্লেখ করে দেওয়া, সাল উল্লেখ করে দেওয়া, এই সমস্তগুলোকে আমরা টাইম ফ্রেজ বলে থাকি। ওকে, এখানে দেখো কেমন বলছে যে অ্যাট দ্য এজ অফ 10, 10 বছর বয়সে হি লেফট হিজ হাউস, সে তার ঘর বাড়ি হারায়। ঠিক আছে, এখানে দেখো ওখানে কি হবে, জাস্ট কমপ্লেক্সের সময় হোয়েন হবে, হোয়েন বা হোয়াইল। যদি আমাদের এখানে আমরা হোয়েন ইউজ করবো, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হোয়েন ইউজ করবো, হোয়াইল না লিখে হোয়েন ইউজ করলেও হবে। ঠিক আছে, হোয়েন হি ওয়াজ 10, জাস্ট আমরা কি লিখতেছি, দ্য এট দ্য এজ অফ 10, তার মানে ওখানে আমরা কি হবে, যখন তার বয়স 10 ছিল, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, হোয়েন হি ওয়াজ 10। এটা কিন্তু তোমার বেসিক থেকে তুমি লিখতে পারা উচিত এইগুলা, যে কোনটা আমি কিভাবে চেঞ্জ করব, জাস্ট এটা জানা থাকলে হবে যে কোনটা থাকলে কি নিয়ে আসতে হয়। তাহলে যখন আমরা ফ্রেজ অফ টাইম পাবো, যে টাইম ফ্রেজ পাবো, কোনো একটা সংখ্যা উল্লেখ থাকবে, সেখানে আমরা কি লিখবো, হোয়েন দিয়ে লিখবো, হোয়েন হি ওয়াজ 10, তারপরে বাকি যা আছে তাই। এবার যখন আমরা কম্পাউন্ডে আসবো, কম্পাউন্ড অলওয়েজ এন্ড দ্বারা যুক্ত হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রুলি এন্ড 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 এন্ড, কম্পাউন্ডে এন্ডই হয়। তাহলে কি, হি ওয়াজ 10 এন্ড হি লেফট হাউস, হি ওয়াজ 10 এন্ড হি লেফট দ্য হাউস। এখন দেখো তুমি বলতে পারো, ভাই আমি কেন এখানে হি লেফট এত কিছু না লিখে আমি একটু ডিরেক্ট লিখতে পারতাম, হি ওয়াজ 10 এন্ড লেফট হাউস, এরকম লিখতে পারতাম। বাট না ভাইয়া, আমাদের কম্পাউন্ডের সংজ্ঞায় কি বলা ছিল, যে দুইটা দুইটা প্রিন্সিপাল ক্লজ রাখতে হবে। তাহলে হি ওয়াজ 10 একটা প্রিন্সিপাল ক্লজ, হি লেফট হাউস একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা আমাদের প্রিন্সিপাল ক্লজেই রাখতে হবে। হি বাদ দিলে সেটার প্রিন্সিপাল ক্লজ থাকে না, তখন আমাদের সত্য মানতেছে না। তারপরে রুলটা দেখো, উদাহরণটা দেখো, এট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার হি মাদার কেম, হিজ মাদার কেম, যখন তার কি হয়েছে, সেটা তোমরাই করবা। হোয়াইল আছে তো, হোয়াইল পরিবর্তন করে কিভাবে হোয়েন দিয়ে করা যায় সেটা তোমরাই করবো, আমি বলে দেবো না আর। ওকে, হি গেটস আপ আর্লি এট এম, at 6 a.m. ওকে, তাহলে সে কখন সকাল সকাল ঘুমের থেকে 6টার সময়, তাহলে হি গেটস আপ আর্লি হোয়েন ইট ইজ 6 a.m, হোয়েন ইট ইজ 6 a.m, কারণ হোয়েনটা কিন্তু মাঝখানেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। তাহলে আমরা এটাও বলতে পারতাম, হোয়েন হি গেটস আপ আর্লি কমা ইট ইজ 6 a.m। ঠিক আছে, তো হোয়েন যদি আগে লিখতাম তখন কেমন হইতো, হোয়েন হি গেটস আপ আর্লি, when he gets up early comma it is 6 a.m, ওই একই নিয়মে when এর জায়গায় and লাগাই দিছে, জাস্ট it is 6 a.m and he gets up early, সব and লিখতে হয়। ঠিক আছে, এইভাবে তুমি এগুলো করবা, এবং প্লাস এই নিচের গুলো SW, তোমার নিচের গুলো কি SW। ওকে, নেক্সট রুল দেখি, in spite of despite, ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। ঠিক আছে, বেসিকতম একটা রুল, in spite of, আমার খুব ফেভারিট একটা রুল এটা। ওকে, এবার দেখো, ইনস্পাইট অফ বা ডিসপাইট যদি থাকে, তাহলে কমপ্লেক্সে যেটা সেটা দো অথবা অলদোতে চলে যায়, দো অথবা অলদোতে ট্রান্সফার হয়ে যায়। তুমি এটা দো লিখতে পারো, অলদো লিখতে পারো, তোমার ইচ্ছা, তবে দো লেখা ভালো। তারপরে কম্পাউন্ডার যে সেটা বার্ট হয়ে যায়, এই প্রথম কিন্তু আমরা একটা কম্পাউন্ডার যে বার্ট পাইছি, আমাদের ফ্যান বয়েজের বি কে পেয়েছি, তাই না? এবার দেখো, in spite of being a costly game everybody likes cricket game। ঠিক আছে, এখানে আমরা ইনস্পাইট হবে যাই কি লিখছি, অলদো লিখছি বা দো লিখতে পারি, ব্যাপার আমাদের কাছে। কি লিখবো, অলদো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, এই যে বিং আছে, বিং এর জায়গায় আমরা কি করব, সাবজেক্টটা নিয়ে আসবো, মেইন যে কাহিনীটা সেই সাবজেক্টটা নিয়ে আসবো, নিয়ে এসে একটা ভার্ব দিয়ে পুরো একটা সেন্টেন্স বানাই দিব। ঠিক আছে, তাহলে অলদো ক্রিকেট ইজ এ কস্টলি গেম কমা এভরিবডি লাইকস ইট, এভরিবডি লাইকস ইট। ঠিক আছে, এবার দেখো, ক্রিকেট ইজ এ কস্টলি গেম বাট, এখানে জাস্ট ওই যে অলদো জায়গায় কমা ছিল, ওই কমাটা আমরা উঠাই দিয়ে এভরিবডি লাইকস ইট লিখে দেবো। ঠিক আছে, সবচেয়ে সহজ কিন্তু কম্পাউন্ড, হ্যাঁ একটু কমপ্লেক্স নিয়ে ঝামেলা হয়, বাট প্র্যাকটিস করতে হলে ঠিক হয়ে যাবে। তাহলে কি করতে হলো, ইনস্পাইটারের জায়গায় আমরা কি লিখবো, দো অথবা অলদো লিখবো, দো অথবা অলদো লিখে একটা নতুন সেন্টেন্স তৈরি করবো, সাবজেক্টটা উঠাই নিয়ে এসে নতুন সাবজেক্ট নতুন সেন্টেন্স আমরা তৈরি করে দেবো, পুরো কমা দিয়ে বাকি বাকি জায়গাটুকু লিখে দেবো। ওকে, এখানেও কিছু উদাহরণ আছে, তোমরা এগুলো কিন্তু অবশ্যই করবে, এবং এই স্টেপগুলো আমাকে দেখাবা, মাস্ট আমাকে দেখাবা। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো, প্লেস, আমরা টাইম দেখছি, যে টাইম থাকলে কি হইতো, হোয়েন আর হোয়াইলের থেকে একটা লিখতে হতো। এখন আমরা যদি প্লেস দেখি, তাহলে সেখানে হোয়ার অথবা হুইজ ইউজ করবো, তো হোয়ার ইউজ করা বেটার। তাহলে দেখো, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ বর্ন ইন হুগলি,
হাজি মোহাম্মদ মহসিন কোথায় জন্মগ্রহণ করেন? হুগলিতে। তাহলে ইট ওয়াজ হুগলি। তাহলে যে জায়গাটা থাকবে সেই জায়গাটাকে আমরা সামনে নিয়ে আসবো কিভাবে? যদি পাস্টের হয় তাহলে ওয়াজ, এবং প্রেজেন্ট হইলে ইজ। তাহলে ইট ওয়াজ, এটা পাস্টের ঘটনা, তাহলে ইট ওয়াজ হুগলি হোয়ার, হোয়ার লিখে দিয়ে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ বর্ন। হাজী মোহাম্মদ মহসিন কি করছিল? জন্মগ্রহণ করছিল। জাস্ট জায়গাটা আমরা আগে আগে উঠাই নিয়ে আসবো। ইট ওয়াজ বা ইট ইজ হুগলি বা মুগলি যা দেবা, যেটা থাকবে সেটা লিখে তারপরে হোয়ার লিখবা, হোয়ার লিখে বাকি যেটা আছে সেইটা লিখে দিতে হবে। ওকে? এবং সবসময় হোয়ার ইউজ করবো, জায়গার নাম আসলে হোয়ার ইউজ করবো, হুইচ ইজ বাদ দাও। ঠিক আছে? তাহলে আমরা এই নিচের গুলা এভাবে প্র্যাকটিস করবো। এইচডব্লিউ থাকলো, ওটাও বোঝা গেছে তো? জায়গার নাম থাকলে একদম ইজি, কিন্তু জায়গার নাম থাকলে হোয়ার দিয়েবো এবং জায়গার নামটা আমরা আগে সামনে নিয়ে আসবো। ওকে, নেক্সট যেটা বাই রোল। বাই, বাই প্লাস আইএনজি ইন কেস অফ বাই স্টার্টিং। দেখো, বাই থাকবে, বাই প্লাস ভিং থাকবে। ভিং মানে তো বোঝো, ভার্বের সাথে আইএনজি থাকা। তাহলে বাইয়ের সাথে যদি ভার্ব ভিং থাকে তাহলে সেটা কমপ্লেক্সে যেয়ে কি হবে? ইফ হয়ে যাবে। কমপ্লেক্সে যেয়ে ইফ হয়ে যাবে। একটা পিঙ্ক কার্সার বানাই। আচ্ছা নাও, এই তো পাইছি পিঙ্ক। তাহলে বাই স্টাডিং আছে, বাই স্টাডিং আছে। বাই স্টাডিং মানে কি বোঝাচ্ছে? পড়াশোনার দ্বারা, পড়াশোনাটা অ্যাটেন্টিভলি পড়াশোনা করো কি মনোযোগের সাথে। ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ভালো করতে পারবে। তাহলে এখানে সত্য দেওয়া হচ্ছে বাই স্টাডিং। তাহলে বাই স্টাডিং যদি থাকে তাহলে সেখানে কি লিখবো আমরা? বাই যদি থাকে সেখানে আমরা ইফ যোগ করব। ইফ লেখার পরে কি লিখবো? একটা নতুন সাবজেক্ট তৈরি করব। এইখান থেকে সাবজেক্টটা উঠায় নিয়ে আসবো, নিয়ে এসে ইউ ক্যান, এই যে স্টার্টিং এর স্টাডির আইএনজি বাদ দিয়ে দিতে হবে। যে বাইয়ের সাথে ভার্বটা থাকবে তার আইএনজি বাদ দিয়ে মূল ভার্বটা লিখতে হবে। তাহলে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি কমা ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। বাকি যা আছে সেম। প্রথমটুকু একটুখানি শুধু চেঞ্জ করা লাগবে, প্রথমটুকুতে একটু কারসাজি করতে হবে, সেটা তোমার নিজের হেকমত দিয়ে করতে হবে, ওরা তোমাকে কেউ গলিয়ে দেবে না। ওকে, এবার কম্পাউন্ডে যদি যায় তাহলে কি হবে? ইফ তো বাদ অবশ্যই, ওটা আমাদের ফ্যান বয়েজ এর মধ্যে নাই। ফ্যান বয়েজ এর মধ্যে যে নাই তারে আমরা কোনোভাবে রাখবো না। ওকে, স্টাডি অ্যাটেন্টিভলি, তাহলে জাস্ট ইউটিউবের ডে বাদ স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ ক্যান ডু। তুমি এখানে কিন্তু ইউ স্টাডি অ্যাটেন্টিভলিও লিখতে পারো, ব্যাপার না। ইউ স্টাডি অ্যাটেন্টিভলিও লিখতে পারতে, ঠিক আছে? এখানে লেখা নাই, বাট তুমি লিখতে পারবা। ইউ স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড এবং ইউ ক্যান, তাহলে আমরা কমার জায়গায় জাস্ট অ্যান্ডটা লিখে দিই। কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়ার সময় অবশ্যই যে কমাটা থাকে, কমাটার জায়গায় অ্যান্ড হবে, এটা তুমি জেনে রাখো। ওকে, ইন কেস অফ ইজ কামিং আই উইল গো, ইন কেস অফ থাকলেও সেখানে তুমি একই সিস্টেমে ইফ এবং অ্যান্ড দিয়ে কাজটা কম কম করতে পারো। ওকে, উইদাউট এর রুল। বাই আর উইদাউট কাছাকাছি জিনিস, বাই আছে বলে উইদাউট আছে। উইদাউট ওয়ার্কিং হার্ড, কাজ কঠিন পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট গো হেড, তুমি সামনে এগাতে পারবে না। তাহলে এবার আনলেস দিয়ে করছে, আনলেস না দিয়ে তুমি ইফ দিয়ে করতে পারো। যদি তুমি ইফ নিয়ে আসো তাহলে ইফ ইউ ডু নট লিখতে হতো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। ঠিক আছে? তাহলে আনলেস না হলে কি লিখতে হবে আমাদের? ইফ প্লাস নট লিখতে হবে। তাহলে দেখো তো, ইফ প্লাস নট লেখা ঝামেলা মনে হয়, তুমি জাস্ট আনলেসটা লিখে দিও। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি ইফ লিখতে তাহলে কি হতো? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট গো হেড, ইউ ক্যান নট গো হেড। এই যে ক্যান কুড যে জায়গায় আছে ভাই, অবশ্যই কিন্তু প্রেজেন্ট পাস্ট দেখে শুনে ক্যান অথবা কুড ইউজ করবা। এরপরে অর, এই প্রথম আমরা একটা জায়গায় ওয়ার পাইলাম, এক জায়গায় বাট পাইছিলাম, এবার আমরা কি পাইছি? স্পাইটে আমরা বাট পাইছিলাম, এবার আমরা উইদাউটে শুধু কি আছে? ওয়ার পাইছি। তাহলে ওয়ার্ক হার্ড অর অথবা ইউ ক্যান নট গো হেড, তুমি করতে পারো, আগে সামনে এগাতে পারবা না। কমার জায়গায় কি লিখবো? অর লিখবো, আগের গুলা বাদ। ওকে, আচ্ছা, প্র্যাকটিস করো। নিচে হু যুক্ত কোনো কিছু জিনিস আছে, এইগুলো একটুখানি নিজে নিজে দেখে নিও, এটা খুব বেশি কিছু না। তো আমি বলি, দেখো, the student studying regularly, the students studying regularly can expect a good result। এখানে দেখো এরকম যদি থাকে যে স্টাডিং রেগুলারলি, এরকম সিম্পল সেন্টেন্স কে যদি কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে যেতে পারে তাহলে কি করবা? the students লিখবা, এই যে সাবজেক্ট পর্যন্ত লিখবা, লেখার পরে সাবজেক্টটা দেখবা যদি মানে ব্যক্তি আছে, ব্যক্তি হইলে হু, জায়গা হইলে হোয়ার, তারপরে তোমার হচ্ছে সময় হইলে হোয়েন, এই ধরনের কোন একটা কিছু যোগ করে দিবা এখানে। ঠিক আছে? তাহলে রেস্টুরেন্ট হু,
লেখার পরে এবারে আইএনজিটা বাদ দিবা, আইএনজি বাদ দিয়ে মূল ভার্বটা লিখবা, লিখে হু স্টাডি রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। ঠিক আছে, এইটাই হলো নিয়ম। মাঝখানে এদের ভার্বের পরে একটা হু হোয়ার হোয়েন কিছু একটা যোগ করতে হবে জায়গা বা হিসাব অনুযায়ী। করার পরে এরপরে যে আমাদের আইএনজিটা যুক্ত জিনিস আছে, আইএনজি যুক্ত জিনিসটা আইএনজিটা বাদ যাবে, শুধু ভার্ব থাকবে এবং তারপরে যা আছে তাই হুবহু বসে যাবে। এই হলো আমাদের নিয়ম। সেম জিনিস আছে, এটা একটুখানি জানবা যে হি ইজ হেলথ ইজ ওয়েলথ, এরকম যদি কোনো সেন্টেন্স যদি থাকে, হেলথ ইজ ওয়েলথ, ঠিক আছে, জাস্ট এরকম যদি ওয়ার্ড কোনো সেন্টেন্স থাকে তাহলে তুমি এখানে কি করতে পারো, হেলথ কি লিখতে পারো, এখানে ইট ইজ যোগ করবা, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ঠিক আছে, এরকম। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ছি এগুলাকে আবার এক জায়গায় করা আছে একটু, এগুলাকে সব কি করছে এক জায়গায় করা আছে। ওকে, দেখে নিতে পারো। এক জায়গায় করা আছে, একটু দেখে নিতে পারো, রুল সব সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, এগুলো আর বলবো না, একই জিনিস বলা হয়ে গেছে সব। এখানে আরো একটু শর্টকাট করে দেওয়া আছে, আরো নতুন নতুন কিছু জিনিস দিয়ে আরো শর্টকাট করে দেওয়া আছে, এটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আধা ঘন্টার ভিতরে যত সম্ভব রুলস গুলো সব কমপ্লিট করে দেওয়া হয়েছে, এইগুলো দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করতে দেখো যে বোর্ডের কোশ্চেন গুলো সলভ করা যাচ্ছে কিনা। আরো দু একটা কিছু কিছু ব্যতিক্রম ধর্মী জিনিস আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে সেগুলোকে তোমাদের সলভ করে দেবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।